পার্টিসিপল আর জেরান্ড এদের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্টিসিপল কোন সেন্সে অ্যাপ্লাই হচ্ছে, জেরান্ড কোন সেন্সে অ্যাপ্লাই হচ্ছে? পার্টিসিপলও আইএনজি হয়, জেরান্ডও আইএনজি হয়, তাই জন্য অনেক সময়ই কনফিউশন হয়ে যায়। তোমাদের মধ্যেই আমাকে রিকোয়েস্ট করেছিলে যে পার্টিসিপল আর জেরান্ডের যে বেসিক ডিফারেন্সগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি যদি ডিসকাস করে ভিডিও করি, তো তাই জন্য আজকে আমি এই ভিডিওটা নিয়ে আসলাম। এখান থেকে ক্লিয়ারলি তোমরা বুঝে যাবে কোন সেন্সটা হলে পরে পার্টিসিপল বসাতে হয় আর কোন ধরনের অর্থ হলে তখন হয় জেরান্ড। ওকে, তো এসো আমরা কনসেপ্টে চলে আসি। তো আজকে আমি যে লাইন্সগুলো লিখেছি এই লাইন্সগুলোর মধ্যে দিয়ে জেরান্ড এবং পার্টিসিপল দুটোই আমরা খুব ক্লিয়ারভাবে বুঝতে পারবো। প্রথমে লাইনটা কি বলছে? ভোরে ঘুম থেকে ওঠা আমাকে মনোযোগী থাকতে সাহায্য করে। ভোরে ঘুম থেকে ওঠা আমাকে মনোযোগী থাকতে সাহায্য করে। লাইনটা যেভাবে বলা হলো, শেষে যেহেতু বলা হচ্ছে সাহায্য করে, মানে রোজ করে, তাহলে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হচ্ছে। সেই মতন আমরা লাইনটা লিখব। এবার দেখো, প্রথম দিকে যে লাইনটা বলা হয়েছে, যে অংশটা বলা হয়েছে, কি বলা হচ্ছে? যে ভোরে ঘুম থেকে ওঠা এই বিষয়টা আমাকে মনোযোগী থাকতে সাহায্য করে, তাই তো? তাহলে এই অংশটা আমরা প্রথম দিকে যখন লিখব, এটার মধ্যে এই যে ওঠা, একটা আ বিভক্তি আমরা দেখতে পাচ্ছি। এই সেন্স অনুযায়ী আমরা যখন আ বিভক্তি বা এ বিভক্তি এরকম দেখি, তখন সেক্ষেত্রে বিভিন্ন সিচুয়েশান অনুযায়ী কোথাও জেরান্ড, কোথাও পার্টিসিপল, এরকম ধরনের ব্যবহার হয়। এবার এটা আমরা বুঝবো কি করে এখানে জেরান্ড ব্যবহার করব না পার্টিসিপল? আগে আমরা লাইনটাকে বানানোর চেষ্টা করব, তারপরে দেখো জিনিসটা অনেক ইজি লাগবে, বিষয়টা তখন ক্লিয়ারলি বুঝতে পারবে। তো যদি আমরা লাইনটাকে যেরকম আছে সেই অনুযায়ী ভাবি, সেই অনুযায়ী লাইনটা বানাই, তাহলে কি হবে? প্রথমে ভোরে ঘুম থেকে ওঠা, এই কথা তুমি কিভাবে বলতে পারো? ভোরে ঘুম থেকে ওঠা মানে প্রথমে আমায় দেখতে হবে এখানে কাজ যেটা কর্ম বোঝাচ্ছে সেটা কোন জায়গাটা আসছে, ক্রিয়ার জায়গাটা আসছে যেটা, সেটা হলো ওঠা, তাই তো? ওঠাটা একটা কাজ বোঝায়, যেটা এরকম সেন্সে কাজ জাতীয় অর্থ বোঝাচ্ছে সেটাকে আমায় আগে লিখতে হবে সবার প্রথমে। তো লেখা যাক, ওঠা মানে ওয়েক, তার সাথে জুড়ে দিলাম ওয়েকিং। ওয়েকিং, তাই তো? ওঠা একটা কাজ, এখানে বিষয়টা বোঝাতে গেলে আমাকে ওয়েকিং করতে হবে। ওয়েক লিখলে তো শুধু হবে না, কারণ এটা তো নাউন নয়। তো নাউন হলে না হয় সেক্ষেত্রে আমি মানে ওয়েক লিখলে হয়ে যেত, কিন্তু ওয়েক তো একটা ভার্ব, আর যখন আমি এরকমভাবে ওঠা বলে লিখছি তার মানে এটা আমাকে একটা নাউন ফর্মে আনতে হবে, আর আমরা জানি নাউন ফর্মে আনতে গেলে আমাদেরকে আইএনজি যোগ করতে হয়। জেরান্ড এবং পার্টিসিপলের মধ্যে যখন আমরা দেখতে চাই, জেরান্ডের ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যোগ হওয়া বিষয়টা থাকে, আর পার্টিসিপলের ক্ষেত্রে আইএনজিও হয়, আবার ভার্বের থার্ড ফর্মটাও হয়, যেটাকে আমরা বলি পাস্ট পার্টিসিপল, আর আইএনজি ফর্মটাকে বলি প্রেজেন্ট পার্টিসিপল। যাই হোক, তো এখানে আমি ওয়েকিং করলাম, ওঠা অর্থে ওয়েকিং করলাম। তারপরে কি আছে? ভোরে ঘুম থেকে ওঠা। ভোরে ঘুম থেকে ওঠা এটা লিখতে হবে। তো ভোরে মানে কি? আর্লি রাইজ করা, তাই তো? তার মানে আর্লি, এরকম সেন্সে। তো কি বলবো? ওয়েকিং এর সাথে একটা আপ জুড়ে দাও, ওয়েকিং আপ আর্লি। ওয়েকিং আপ আর্লি মানে কি হলো? ভোরে ঘুম থেকে ওঠা বা আগে আগে ঘুম থেকে ওঠা, এরকম সেন্সে ওয়েকিং আপ আর্লি কি বলা হচ্ছে? এইবার যেই অংশটা তুমি ক্লিয়ার করে দিলে যে ভোরে ঘুম থেকে ওঠা মানে ওয়েকিং আপ আর্লি হয়ে গেল। এবার যেই তুমি ব্যাকে যাচ্ছ, দেখতে পাচ্ছ লেখা আছে সাহায্য করে। সাহায্য করে, তাই তো? তো এখানে সাহায্য করে এটা হলো ভার্ব, সেটা আমায় লিখতে হবে। সাহায্য করে সেন্সে আমি সিম্পল প্রেজেন্ট টেন্সে V1 লিখবো, তাহলে হেল্প হবে কথাটা। এখন যদি আমি এখানে হেল্প লিখি তাহলে একটা বিষয় মিসিং থাকছে, সেটা কি বলো তো? এখানে বলা হয়েছে ওয়েকিং আপ আর্লি, এই বিষয়টা এখানে প্রথমে যেহেতু রেখেছি, এই অনুযায়ী আমাকে ভার্বের ফর্ম চেঞ্জ করতে হবে। এই জিনিসটাকে আমি সিঙ্গুলার সেন্সে ধরবো, এই পার্টটাকে, এই অংশটা যেটা কিনা সাবজেক্টের পজিশনে বসে আছে, এইখানটাকে আমি সিঙ্গুলার হিসেবে ধরবো। সেইটা ধরলে সিম্পল প্রেজেন্ট টেন্সের রুল অনুযায়ী ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়, তো হেল্প হয়ে যাবে হেল্পস। ওয়েকিং আপ আর্লি হেল্পস হলো। ওয়েকিং আপ আর্লি হেল্পস কি? আমাকে মনোযোগী থাকতে সাহায্য করে। আমাকে মনোযোগী থাকতে সাহায্য করে, সাহায্য করে। এবার কি? আমাকে মনোযোগী থাকতে, এই কথাটা লিখতে হবে। তো লেখা যাক, ওয়েকিং আপ আর্লি হেল্পস কাকে? আমাকে। হেল্পস মি মনোযোগী স্টে থাকতে, স্টে ফোকাসড হলো। ওয়েকিং আপ আর্লি হেল্পস মি স্টে ফোকাসড। তাহলে এই যে লাইনটা এখানটা আমরা দেখতে পাচ্ছি, খেয়াল করো, এখানে যদি জিজ্ঞাসা করা হয়
যে কোন জিনিসটা আমাকে ফোকাস থাকতে সুবিধা মানে করে, হেল্প করে, তখন আনসারটা কি আসবে? এই প্রথমে থাকা পার্টটা, যে এই ওয়েকিং আপ আর্লিটা আমাকে এই সুযোগটা করে দেয়, এইটার কারণে আমি সাহায্যটা মানে ওর থেকে সাহায্যটা পাই। তাহলে ওয়েকিং আপ আর্লি যেহেতু এই হোয়াট প্রশ্নের উত্তরে আসলো যে কি সাহায্য করে, তাই সেই সেন্সে এটা এখানে অবশ্যই নাউনের মতন বিহেভ করেছে। যেহেতু এটা নাউনের মতন বিহেভ করলো, তাহলে নির্দ্বিধায় আমরা এটা বলতে পারি এটা হয়েছে জেরান্ড। জেরান্ড এবং পার্টিসিপেলের মধ্যে প্রথম যে পার্থক্যটা, সেটা হলো জেরান্ড সব সময় নাউন সেন্সে ব্যবহার হয়, আর পার্টিসিপেল সব সময় অ্যাডজেক্টিভ সেন্সে ব্যবহার হয়। এছাড়া আর অন্য কোনো অর্থে এদের ব্যবহার হবে না। তো ওয়েকিং আপ আর্লি এটা এখানে নাউনের মতন কাজ করলো, ওয়েকিং কথাটা বিশেষত নাউন হিসাবে কাজ করলো, তাই জন্য এটা জেরান্ড হলো। পরের লাইনটা দেখো, সেখানে আরেকটা বিশেষ মানে ম্যাটার দেখতে পাবে, যেটা আমরা জেরান্ডের ক্ষেত্রে লক্ষ্য করি। সে দেরি করার জন্য ক্ষমা চেয়েছিল, সে দেরি করার জন্য ক্ষমা চেয়েছিল। তো এই যে লাইনটা আমরা যদি এটা লিখি, কিভাবে লিখব? সে দেরি করার জন্য ক্ষমা চেয়েছিল, তো প্রথমে আছে সে, সাবজেক্ট লিখবো আমরা, সাবজেক্টটা লেখা যাক, সেই অর্থে এখানে সি দিলাম, সি। শেষে আসো, কি বলা হয়েছে? ক্ষমা চেয়েছিল। তা ক্ষমা চেয়েছিল যে বলা হচ্ছে, ক্ষমা চাওয়া সেন্সে কি বলবো? অ্যাপোলজি বলতে পারি। তো সেইটা লিখবো যে সেটার অ্যাপোলোজাইজড লিখতে হবে। শি অ্যাপোলোজাইজড, সিম্পল পাস্ট টেন্সে বলতে পারি। শি অ্যাপোলোজাইজড কিসের জন্য? দেরি করার জন্য, তাই তো? সে ক্ষমা চেয়েছিল, এটুকু লিখেছি। শি অ্যাপোলোজাইজড, ক্ষমা চেয়েছিল। ব্যাকে এসো, জন্য অর্থটা আছে, লিখতে হবে। জন্য সেন্সে কি বলবো? ফর বলতে পারি, প্রিপোজিশন ফর, ফর দিলাম। তারপরে কি করব? ব্যাকে এসো, দেরি করার জন্য বা দেরি হওয়ার জন্য, তো সেই সেন্সে ফরের পরে কি বলবো? বিং, ফর বিং লেট, দেরি হওয়ার জন্য। এখানে দেখো আইএনজি সেন্স তাহলে কোথায় আসলো? এখানে আইএনজি সেন্স আসলো এই বিং শব্দটার মধ্যে, ফর বিং লেট। শি অ্যাপোলোজাইজড ফর বিং লেট। এখন এই যে বিং শব্দটা, এটা এখানে জেরান্ড হয়েছে। কিভাবে বুঝবো জেরান্ড হয়েছে? সহজ উপায় হলো, বিং এর আগে লক্ষ্য করো আছে কি, কি আছে? ফর আছে। ফর কি? প্রিপোজিশন। প্রিপোজিশন কখন বসে? প্রিপোজিশন বসে যখন তারপরে, অর্থাৎ প্রিপোজিশনের পরে আমরা দেখি নাউন বা প্রোনাউন কিছু একটা আছে, সেটির আগে প্রিপোজিশন বসে, তাই তো? সেটির আগে প্রিপোজিশন বসে কোনো একটা বিষয় অসম্পূর্ণতাকে পূর্ণ করার জন্য, তাই তো? এইটা হলো ম্যাটার। এবার দেখো, এখানে যেহেতু প্রিপোজিশন নামটাই হয়েছে যে প্রিপোজিশন নেয়, আগে পজিশন নয়, নাউন বা প্রোনাউনের আগে পজিশন নেয়, সেই সেন্স থেকে তাহলে এটা যদি প্রিপোজিশন হয়, এর পরে তো নাউন বা প্রোনাউনকেই থাকতে হয়। সেই সেন্সে আমরা এই বিইংটাকে তো নিঃসন্দেহে বলতেই পারি যে এটা নাউনের কাজ করছে, কারণ তার আগে প্রিপোজিশন আছে, সেই মতন লাইনটাকে সেট করা হয়েছে। তো সেই অর্থ থেকে আমরা এটাকে কিন্তু এরকমভাবে জাজ করতে পারি যে বিং এখানে নাউনের মতন কাজ করলো। তাহলে জেরান্ড হওয়ার ক্ষেত্রে এটা আরেকটা পয়েন্ট বলতে পারো, যেটা পার্টিসিপেল লক্ষ্য করবো না, যে জেরান্ডের আগে প্রিপোজিশন থাকতে পারে, সেই মতন কিন্তু বিষয়টা হতে পারে। এখন যদি এই ফরটা প্রিপোজিশনের মতন অ্যাক্ট না করতো, তাহলে বিষয়টা দেখতে অন্যরকম কিছু হতে পারত, কিন্তু সেটা নয়। ফর এখানে প্রিপোজিশন হিসেবে কাজ করছে, এবং সেই জন্য এর পরে থাকা বিইংটা অবশ্যই একটা জেরান্ডও হচ্ছে। ওকে, তো লাইনটাকে যদি আমরা ধরো প্রশ্ন করি লাইনটার মধ্যে দিয়ে, শি অ্যাপোলোজাইজড ফর বিং লেট। এবার যদি প্রশ্ন করি যে হোয়াট দিয়ে, কি জন্য সে ক্ষমা চাইলো, উত্তর কি আসছে? লেট হওয়ার জন্য। তাহলে এই অংশটা অবশ্যই নাউনের মতন হলো, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই, যেটা আগেও দেখলাম হোয়াট দিয়ে প্রশ্ন করে উত্তর হিসেবে পেয়েছিলাম, এখানেও এক্স্যাক্টলি তাই পেলাম। তাহলে বিইং তো জেরান্ড হলো। এইটা হলো বিইং এর ক্ষেত্রে, জেরান্ডের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট ম্যাটার, যেটা পার্টিসিপেলে আমরা লক্ষ্য করি না। পরের লাইনটা দেখো, তার সবচেয়ে বড় ভয় হলো আবার প্রত্যাখ্যাত হওয়া। তার সবচেয়ে বড় ভয় হলো আবার প্রত্যাখ্যাত হওয়া। তাহলে লাইনটা যদি আমরা ট্রান্সলেট করি কেমন হবে? তার সবচেয়ে বড় ভয় হলো, তো সেই সেন্সে কি বলবো? যে লেখা যাক, তার সবচেয়ে বড় ভয় হার, তার সেন্সে হার লিখলাম। তো আচ্ছা, আগেরটা শি দিয়েছে, এটা হিজ করি। হিজ
সবচেয়ে বড় ভয় মানে বিগেস্ট, ডিগ্রি করে দিলাম সুপারলেটিভ, হিজ বিগেস্ট ফিয়ার, হিজ বিগেস্ট ফিয়ার, হিজ বিগেস্ট ফিয়ার কি লেখা আছে বড় ভয় হলো আবার প্রত্যাখ্যাত হওয়া। তো হিজ বিগেস্ট ফিয়ার লেখার পরে এবার লিখতে হবে ভয় হলো যে হলো আবার প্রত্যাখ্যাত হওয়া, এই বিষয়টা লিখতে হবে। তো হলো অর্থে ইজ লিখব, ইজ দিলাম, তারপরে কি সেটা আবার প্রত্যাখ্যাত হওয়া মানে কারোর দ্বারা প্রত্যাখ্যাত হওয়া। তো এরকম সেন্সে হিজ বিগেস্ট ফিয়ার ইজ হ্যাভিং, ব্যবহার করব হ্যাভিং বিন, হ্যাভিং বিন রিজেক্ট হওয়া, তো রিজেক্টেড, ইজ হ্যাভিং বিন রিজেক্টেড। হিজ বিগেস্ট ফিয়ার ইজ হ্যাভিং বিন রিজেক্টেড, কারোর দ্বারা হচ্ছে বলে হ্যাভিং বিন করে লাইনটা বললাম। এবার দেখো এখানে এই যে হ্যাভিং এর ব্যবহারটা হলো, এটা কি অর্থে ব্যবহার হয়েছে, এটাও কিন্তু জেরান্ড ফ্রেজ হলো। কিভাবে বুঝবো? সহজ উপায়, তুমি হোয়াট দিয়ে প্রশ্ন করো না, তাহলে উত্তরটা পেয়ে যাবে। যে তার সবচেয়ে বড় ভয়টা কি, উত্তর কি আসছে হ্যাভিং বিন রিজেক্টেড, এটা আসছে উত্তর হিসেবে। যেহেতু হ্যাভিং বিন রিজেক্টেড আসছে, সেই সেন্সে অবশ্যই এটা নাউন অর্থে বোঝাচ্ছে, সেন্টেন্সের মধ্যে অবজেক্ট লাইক স্ট্রাকচার গঠন করেছে। তো সেই সেন্স অনুযায়ী আমরা এটা বলবো যে এখানেও তাহলে হ্যাভিংটা বা আইএনজি সেন্সটা একটা জেরান্ড ফ্রেজ হিসাবে কিন্তু কাজ করলো, হ্যাভিং বিন রিজেক্টেড। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা সেন্টেন্সের মধ্যে একটা জেরান্ড, সে হতে পারে সাবজেক্টের পজিশনে বসলো, নিজেই সাবজেক্ট হয়ে গেল, অবজেক্ট হয়ে গেল, আবার এরকম ফরের পরে বা এরকম মানে শুধু ফর নয়, যে কোনো প্রিপোজিশনের পরে, আফটারের পরে, বিফোরের পরে এরকমভাবে বসতে পারে। তো সেক্ষেত্রেও আমরা বুঝতে পারছি যে জেরান্ডের ব্যবহার হচ্ছে। পরেরটা দেখো, তারা পড়াশোনার জন্য বিদেশ যাওয়ার কথা ভাবছে, তারা পড়াশোনার জন্য বিদেশ যাওয়ার কথা ভাবছে, বর্তমানে ভাবছে, তার মানে ভাবার কাজটা চলছে, কন্টিনিউয়াস টেন্স। তারা অর্থে লিখব দে, লেখা যাক দে ভাবছে, আর দে আর থিঙ্কিং, তারা ভাবছে, দে আর থিঙ্কিং, কি ভাবছে বিদেশ যাওয়ার কথা, বিদেশ যাওয়ার কথা, থিঙ্কিং অফ, থিঙ্কিং অফ, অফ কি যাওয়ার কথা, যাওয়া মানে গো, আইএনজি জুড়ে দাও, যাওয়ার কথা, থিঙ্কিং অফ গোয়িং, গোয়িং কোথায় বিদেশ, abroad, thinking of going abroad, they are thinking of going abroad, কিসের জন্য পড়াশোনার জন্য, for studies, for studies। হলো they are thinking of going abroad for studies। তো এই যে লাইনটা আমি বললাম they are thinking of going abroad for studies, এই লাইনটার মধ্যে জেরান্ড কোথায় হলো? এখানে থিঙ্কিং শব্দটাও আছে, সেটা তো জেরান্ড নয়, কারণ সেটা হলো মেইন অ্যাক্টিভিটি, একটা কাজ, অর্থাৎ মেইন ভার্ব হয়েছে, এখানে অ্যাকশন ভার্ব হয়েছে থিঙ্কিং। অন্যদিকে এই যে অফ প্রিপোজিশনটা রয়েছে, একটু আগে যেটা আমি ফরের ক্ষেত্রে বললাম, প্রিপোজিশনের পরে যদি আইএনজি সেন্স থাকে সেটা অবশ্যই নাউন লাইক স্ট্রাকচার ক্রিয়েট করে। সেই সেন্স থেকে এখানে গোয়িং যখন বসলো, দে আর থিঙ্কিং অফ বলার পরে যখন আইএনজি আসছে, এটা এখানে কিন্তু নাউন সেন্সে নিয়ে আসছে। প্লাস তোমরা এটাকেও অবশ্যই হোয়াট দিয়ে কোয়েশ্চেন করতে পারো, তাহলে উত্তর দেখবে নাউন স্ট্রাকচারটা পাওয়া যায়। তো সেই সেন্সে দে আর থিঙ্কিং অফ, তারা কিসের কথা ভাবছে, হোয়াট দিয়ে প্রশ্ন করলাম, উত্তর কি আসছে গোয়িং অ্যাব্রড ফর স্টাডিজ, এটার কথা ভাবছে। তো এই যে গোয়িং অ্যাব্রড কথাটা এখানে বলা হলো, তাহলে গোয়িংটা একটা এখানে নাউনের মতন কাজ করলো, একটা এখানে বলতে পারো যে জেরান্ড স্ট্রাকচার হলো। তো সেই সেন্সে আমরা এই যে বিষয়টাকে লক্ষ্য করি, যখন প্রিপোজিশন থাকে তারপরে নাউন সেন্সটা চলে আসে। এবং স্বভাবতই যদি আমরা দেখি যে সেন্টেন্সের মধ্যে ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করে উত্তর হিসেবে জেরান্ডকে পেয়ে গেলাম, তাহলে দেখা যাচ্ছে সেটা হচ্ছে মানে নাউনের স্ট্রাকচারটা প্রপারলি মেনটেন করেছে, এরকমভাবে। পরের লাইনটা দেখো, হোমওয়ার্ক শেষ করে সে টিভি দেখেছিল, হোমওয়ার্ক শেষ করে সে টিভি দেখেছিল। তো এই লাইনটার মধ্যে দেখো টেন্স যেটা আছে, বলছে হোমওয়ার্ক শেষ করে একটা কাজ করে নিয়ে সে টিভি দেখেছিল।
মানে এখানে আসলো সিম্পল পাস্ট টেন্স। তো এই লাইনটা যদি এবার আমরা লিখি তাহলে কেমন হবে? প্রথমে দেখো বলা হচ্ছে হোমওয়ার্ক শেষ করে, একটা কাজ করে নিয়ে যখন আরেকটা কেউ যখন কাজ করে সেক্ষেত্রে আমরা হ্যাভিং ব্যবহার করে লাইনটাকে বলতে পারি। তো কিভাবে বলবো? প্রথমে লিখবো হ্যাভিং, লেখা যাক হ্যাভিং। হ্যাভিং বলার পরে হোমওয়ার্ক শেষ করে, তো হ্যাভিং তারপরে লিখতে হবে ভার্বের থার্ড ফর্ম, হ্যাভিং এর পরে V3 হয়, তো হ্যাভিং ফিনিশড। হ্যাভিং ফিনিশড কি? হোমওয়ার্ক, দ্য হোমওয়ার্ক, হ্যাভিং ফিনিশড দ্য হোমওয়ার্ক, হিজ হোমওয়ার্ক এরকমও বলতে পারো। হ্যাভিং ফিনিশড দ্য হোমওয়ার্ক, হোমওয়ার্ক শেষ করে সে টিভি দেখেছিল, সে টিভি দেখেছিল। তো কি বলবো? সে সেন্সে এখানে হি লিখে দিলাম, হি দেখেছিল মানে ওয়াচ, তার থার্ড ফর্ম করে দাও, মানে সরি সেকেন্ড ফর্ম করে দাও, সিম্পল পাস্ট টেন্স, ওয়াচ হয়ে যাবে ওয়াচড। সেকেন্ড ফর্ম করলাম, হ্যাভিং ফিনিশড দ্য হোমওয়ার্ক হি ওয়াচড টিভি, হি ওয়াচড টিভি। হলো? এইবার এখানে যে হ্যাভিং এর ব্যবহার হলো আর আগে এখানে থার্ড লাইনে যে হ্যাভিং এর ব্যবহারটা করেছিলাম, পার্থক্যটা কি দাঁড়ালো? ওখানেও হ্যাভিং, এখানেও হ্যাভিং। পার্থক্য হলো এই লাইনটার মধ্যে যদি আমরা লক্ষ্য করি, এখানে সাবজেক্ট পাচ্ছি, অবজেক্টও পাচ্ছি। যেমন এই লাইনটার মধ্যে সাবজেক্টকে, কাজটা কে করছে? এই হি করছে, হি হলো সাবজেক্ট। অবজেক্টটা কি? অবজেক্ট হচ্ছে এখানে ওয়াচ করা হচ্ছে কি জিনিসটা? না টিভি জিনিসটা, তাহলে অবজেক্টও এখানে আছে। আগের লাইনটার ক্ষেত্রে কি হয়েছিল? তার বিগেস্ট ফিয়ার কি ছিল? হ্যাভিং বিন রিজেক্টেড, ওইটাই হয়েছিল অবজেক্ট। এখানে অবজেক্ট তো এগুলোর মধ্যে কোথাও হ্যাভিং আসলো না, তাহলে হ্যাভিং এখানে অবজেক্টের মতন হলোই না, সাবজেক্টের পজিশনেও বসলো না, তাহলে হ্যাভিং ডেফিনেটলি এখানে জেরান্ডও হলো না। হ্যাভিং তাহলে কি হলো? হ্যাভিং এখানে হলো পার্টিসিপল। কিভাবে বুঝবো? পার্টিসিপল মানে আমি কি বলেছি? পার্টিসিপল মানে হলো অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভ অর্থ বা সেন্স। তো সেই অনুযায়ী যদি আমি অ্যাডজেক্টিভের পয়েন্ট থেকে বুঝি, অ্যাডজেক্টিভ কি করে? অ্যাডজেক্টিভ একটা নাউনকে নিয়ে কথা বলে, নাউনের ফিচার বা বৈশিষ্ট্য বা চরিত্র সম্পর্কে কিছু না কিছু পয়েন্ট বলে, দোষ, গুণ, অবস্থা ইত্যাদি ইত্যাদি। তো সেই অনুযায়ী এখানেও নিঃসন্দেহে এই হ্যাভিংটাও নাউনের উপরে পয়েন্ট করে কিছু বলবে। খেয়াল করে দেখো, হ্যাভিং ফিনিশড দ্য হোমওয়ার্ক, এই যে হ্যাভিংয়ের যে কনসেপ্টটা, এই বিষয়টা কোন পয়েন্টটাকে হাইলাইট করছে? হ্যাভিং ফিনিশড জিনিসটা কি ফিনিশ করেছে? হোমওয়ার্কের কথা বলছে, তাহলে হোমওয়ার্ক তো একটা নাউন, তাহলে হ্যাভিং শব্দটা হোমওয়ার্ককে পয়েন্ট করলো। অন্যদিক থেকে আরেকটা ভাবে যদি আরেকটু ডিপলি যদি ভাবি, অবশ্যই হ্যাভিংয়ের কাজ মানে যে কাজটা হয়েছে, এই কাজ হওয়াটাও কিন্তু এই মানুষটা মানে হি যে, তার একটা ফিচারও বলছে যে সে একটা কাজ কমপ্লিট করেছে। তাহলে একদিক থেকে হ্যাভিং ফিনিশড একটা হোমওয়ার্কের পয়েন্টকে পয়েন্ট করছে, আবার অন্যদিকে কিন্তু এই হিকেও কিন্তু পয়েন্ট করছে। অর্থাৎ দুদিকেই দেখা যাচ্ছে নাউন, এই নাউনটা কোথাও না কোথাও কিন্তু হিন্ট পাচ্ছে হ্যাভিং শব্দটার দ্বারা। তাহলে এই অ্যাডজেক্টিভের মতন কাজ করছে। তো নির্দ্বিধায় বলতে পারি এখানে এটা হয়েছে একটা অ্যাডজেক্টিভের মতন কাজ করার জন্য হয়েছে এটা পার্টিসিপল। এবং হ্যাভিং যেহেতু আইএনজি ফর্ম, তাই জন্য এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল হলো। তাহলে পার্টিসিপল এবং জেরান্ডের মধ্যে এটা একটা বেসিক ডিফারেন্স, যে জেরান্ড নাউন হিসেবে কাজ করছে এবং পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভ হলো। তাহলে বলতে পারি যে হ্যাভিং ফিনিশড দ্য হোমওয়ার্ক, এই টোটাল বিষয়টা, এই টোটাল যে পার্টটা থাকলো, এটা একটা জেরান্ড ফ্রেজের মতন কাজ করলো, যেটা কিনা হি এই প্রোনাউনটাকে নিয়ে বললো, তাহলে অ্যাডজেক্টিভের মতন ওয়েতে বিহেভ করলো। পরেরটা দেখো, ক্লান্ত হয়ে সে তাড়াতাড়ি ঘুমাতে গেল। ক্লান্ত হয়ে সে তাড়াতাড়ি ঘুমাতে গেল, যখন এরকম হয়ে জাতীয় বিষয় থাকে তখন সেক্ষেত্রে আমরা বিইং ব্যবহার করি, বিইং। তাহলে লাইনটা আমরা যখন লিখবো এরকমভাবেই লিখতে হবে যে ক্লান্ত হয়ে, এই কথাটা এক কথায় বলতে পারি বিইং টায়ার্ড, বিইং টায়ার্ড। বিইং আর হ্যাভিংয়ের মধ্যে এই বিষয়টাকে খেয়াল রাখবে, বিইং বলতে পার্টিকুলারলি কোনো একটা অবস্থাকে বোঝায়, আর হ্যাভিং কিন্তু সেরকম নয়। হ্যাভিং হতে পারে কোনো কারণ বোঝালো, আবার হ্যাভিং হতে পারে যে একটা ঘটনার পরে আরেকটা হচ্ছে, সেই সেন্সটাকে বোঝাচ্ছে। কিন্তু বিইং একটা হওয়া বা একটা বলতে পারো কারোর কোনো সিচুয়েশান, সেটাকে কিন্তু হাইলাইট করে। তো বিইং টায়ার্ড, ক্লান্ত হয়ে সে তাড়াতাড়ি ঘুমাতে গেল। বিইং টায়ার্ড, ক্লান্ত হওয়ার কারণে আর কি সে ঘুমাতে গেল তাড়াতাড়ি। তো শি ঘুমাতে গেল, ওয়েন্ট গেল টু, ওয়েন্ট টু ঘুমাতে যাওয়া সেন্সে আমরা বেড লিখতে পারি, ওয়েন্ট টু বেড মানে ঘুমাতে গেল। শি ওয়েন্ট টু বেড তাড়াতাড়ি, আর্লি হলো। শি ওয়েন্ট টু বেড আর্লি,
বিইং টায়ার্ড শি ওয়েন্ট টু বেড আর্লি। এখানে দেখতে পাচ্ছি বিইং এর ব্যবহার হলো। এই বিইংটাও অবশ্যই একটা অ্যাডজেক্টিভের মতন কাজ করছে, কারণ সেন্টেন্সের মধ্যে দেখো এই বিইং টায়ার্ড, এই যে টোটাল সেকশনটা, এই বিইং টায়ার্ড যে আর কি ফ্রেজটা আমরা পাচ্ছি এখান থেকে, এই ফ্রেজটা কাকে নিয়ে কথা বলছে? শীকে নিয়ে কথা বলছে। কে ক্লান্ত? শী ক্লান্ত। তো সেই সেন্সে শী এর যেন এটা একটা মানে বৈশিষ্ট্য মতন বলছে, বা তার যে অবস্থা সেটাকে নিয়ে কথা বলছে। তাহলে বিইং টায়ার্ড অ্যাডজেক্টিভের মতন যেহেতু কাজ করছে, তাহলে এটা অবশ্যই পার্টিসিপেল হয়েছে। তো এটাও হলো প্রেজেন্ট পার্টিসিপেল, আগেরটাও হয়েছে প্রেজেন্ট পার্টিসিপেল। জেরান্ড কিন্তু কখনোই নয়, কিন্তু জেরান্ডে আমরা বিইং এর ব্যবহার হতে দেখেছি। কখন? যখন আমরা দ্বিতীয় লাইন লক্ষ্য করি, সেখানে দেখা যাচ্ছে বিইং শব্দটা এসেছে, কিন্তু সেটা নাউনের পরে এসেছে এবং সেটা হোয়াট প্রশ্নের উত্তর হিসেবে আসছে। যখন আমরা প্রশ্ন করেছিলাম সে কী জন্য ক্ষমা চেয়েছিল, তখন বিইং লেট এটা কিন্তু এসেছিল উত্তর। তাহলে সেটা অবজেক্ট লাইক ওয়েতে বিহেভ করেছিল বা একটা নাউনের মতন বিহেভ করেছিল। এখানে কিন্তু তেমনটা হবে না। তুমি যদি এই দুটো লাইনে লক্ষ্য করো, হোয়াট দিয়ে প্রশ্ন করো, উত্তর আসবেই না, সম্ভব না। তুমি কিভাবে প্রশ্ন করবে হোয়াট দিয়ে? শি ওয়েন্ট টু বেড আর্লি, হোয়াট দিয়ে কিভাবে প্রশ্ন হবে? পসিবল না। তাহলে সেক্ষেত্রে নাউন পার্ট কিন্তু আমরা এটা পাচ্ছি না। তো সেই সেন্টেন্সে অবজেক্ট হচ্ছে না, সাবজেক্ট হচ্ছে না, কোনোটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না ওটার ব্যবহার হতে। তো যাই হোক, তো বিইং টায়ার্ড এটা এখানে একটা পার্টিসিপল ফ্রেজ হয়েছে, বিইং একটা পার্টিসিপল হিসেবে কাজ করছে, প্রেজেন্ট পার্টিসিপল। পরেরটা, ধুলায় ঢাকা অবস্থায় বইগুলো পুরনো দেখাচ্ছিল। ধুলায় ঢাকা অবস্থায় বইগুলো পুরনো দেখাচ্ছিল। ওকে, তো কি বলবো? ধুলায় ঢাকা অবস্থায় এইটা লেখা আছে, লিখতে হবে ধুলায় ঢাকা। এরকম সেন্সে এক কথায় কি বলতে পারি? সহজভাবে বলতে গেলে আমরা এটা বলতে পারি যে ডাস্টে কভার হয়ে রয়েছে। তো কভার্ড ইন ডাস্ট, কভার্ড ইন ডাস্ট, কভার্ড ইন ডাস্ট, বইগুলো পুরনো দেখাচ্ছিল। বইগুলো পুরনো দেখাচ্ছিল। দ্য বুকস, বইগুলো দেখাচ্ছিল। দেখাচ্ছিল এই অর্থে আমরা লুকড কথাটাকে বলতে পারি। ওকে, বা ওয়্যার লুকিং এরকমও বলা যেতে পারে, কিন্তু সেটা একটু অড লাগবে, তার থেকে লুকডটাই বেটার লাগছে। কভার্ড ইন ডাস্ট দ্য বুকস লুকড, লুকড কি? পুরনো, ওল্ড। কভার্ড ইন ডাস্ট দ্য বুকস লুকড ওল্ড। তো এই যে লাইনটা বললাম এখানে লক্ষ্য করো, কভার্ড ইন ডাস্ট, এই যে কভার্ড শব্দটা ব্যবহার হয়েছে, এটা ভার্বের কোন ফর্ম? থার্ড ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল। এই কভার্ড ইন ডাস্ট, এই টোটাল সেকশনটা একটা পার্টিসিপল ফ্রেজ হিসেবে কাজ করছে, কারণ এটা এই যে বইগুলোর একটা অবস্থাকে বোঝাচ্ছে, তার গায়ে ধুলো পড়ে আছে তার অবস্থা বোঝাচ্ছে, এবং এই অংশটাও কিন্তু একটা মানে অ্যাডজেক্টিভের মতন তাহলে কাজ করলো। তাহলে এটা হয়ে যাচ্ছে পার্টিসিপল। এমন সেন্সটা আমরা কোথাও ওখানে দেখব না। যখন এমনি দেখবে ভার্বের থার্ড ফর্ম আছে এবং সেগুলোর এরকম ধরনের ব্যবহার, নির্দ্বিধায় বুঝে নেবে সেটা পার্টিসিপেলই হয়েছে, কারণ জেরান্ডে তো V3 হয়ই না। তো সেটা এখানেই ক্লিয়ার হয়ে গেল। তারপরে লাইনটা দেখো। আচ্ছা, এই লাইনটা তোমরা আবার এরকমভাবে লিখতে পারো, কভার্ড ইন ডাস্ট প্রথমে না লিখে তুমি ঘুরিয়ে এরকমভাবে লিখতে পারো, দ্য বুকস কমা কভার্ড ইন ডাস্ট কমা লুকড ওল্ড, এরকমভাবেও করা যেতে পারে। পরেরটা, সিঁড়ি দিয়ে দৌড়াতে গিয়ে সে পড়ে গেল। সিঁড়ি দিয়ে দৌড়াতে গিয়ে সে পড়ে গেল। তাহলে লাইনটা কিভাবে হবে? লেখা যাক, দৌড়াতে গিয়ে, এখানে দেখো একটা এ বিভক্তি আসছে। তো যেই এ বিভক্তি বা আ বিভক্তি আসে তখন সেক্ষেত্রে আমরা এরকম ধরনের আইএনজি বা হতে পারে V3 এগুলো আমরা বিভিন্ন রকম করে থাকি। তো এখানে দৌড়াতে গিয়ে মানে দৌড়ানোর কাজটা চলছিল সেই সেন্স অনুযায়ী যদি এখানে আমরা আইএনজি করে লিখি, যখন দৌড়াচ্ছিল সেই সময় সে পড়ে গেল, এই অর্থটা বোঝাতে, টাইমটা একই সময়ে পরপর ঘটনাটা আর কি একই সাথে হয়েছে এরকম সেন্সে। তো সেই অর্থে দৌড়াতে গিয়ে রান শব্দটার সাথে আইএনজি জুড়ে দিলাম, রানিং। রানিং কি না, সিঁড়ি দিয়ে, রানিং ডাউন দ্য স্টেয়ার্স, রানিং ডাউন দ্য স্টেয়ার্স এরকম বলতে পারি। সিঁড়ি দিয়ে দৌড়াতে গিয়ে রানিং ডাউন দ্য স্টেয়ার্স, সে পড়ে গেল, সে পড়ে গেল, তো হি ফেল, রাইট? রানিং ডাউন দ্য স্টেয়ার্স হি ফেল, সে পড়ে গেল। তো এখানে রানিং ডাউন দ্য স্টেয়ার্স
এই সেন্সটা অবশ্যই পার্টিসিপেলের মতন কাজ করলো। রানিং ডাউন দ্য স্টেয়ার্স হি ফেল, সে পড়ে গেল। তো এখানে এই যে সেকশনটা যেখানে আমরা আইএনজি এর ব্যবহারটা দেখছি, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ লাইক ওয়েতে কাজ করছে। রানিং ডাউন দ্য স্টেয়ার্স বলতে কার কথা বলা হচ্ছে, কে দৌড়াচ্ছিল, কাকে পয়েন্ট করলো, হিকে পয়েন্ট করে ব্যবহার হয়েছে। তো সেই সেন্স অনুযায়ী এখানে এটাও কিন্তু অবশ্যই একটা পার্টিসিপেলের মতন কাজ করেছে। জেরান্ড সেন্সে কখনোই হয়নি, না সে সেন্টেন্সে সাবজেক্ট লাইক ওয়েতে কাজ করেছে, না সেই সেন্টেন্সে অবজেক্ট লাইক ওয়েতে কাজ করেছে। এরকমভাবে আমরা যখন দেখি এরকম ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে বা কখনো ভার্বের থার্ড ফর্ম হয়ে, কখনো বা সে পার্টিসিপেল, কখনো বা সে জেরান্ড হচ্ছে, তখন এইভাবে তাদের বিষয়টা সম্পর্কে বুঝতে হয়। যদি এরকমভাবে জিনিসটাকে ভেঙে ভেঙে বুঝে নাও, তাহলে আশা করি কখনো তোমরা এরকম এই বিষয়গুলো নিয়ে আর কনফিউশন ফেস করবে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। যদি মনে হয় তোমাদের আরও একটা ক্লাস এর উপরে হলে ভালো হয়, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি ডেফিনেটলি এই রিলেটেড ভিডিও নিয়ে চলে আসবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি মনে হয় ভিডিওটা পছন্দসই হয়েছে, বেশ কিছু ইনফরমেশান পেয়েছো, তাহলে একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।